আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটি বিজয় দান করেছেন। হাজারো শহীদের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট আমরা নতুন করে একটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পাওয়ার পিছনে আমাদের বাচ্চারা, যুবকরা, তরুণরা আত্মত্যাগ দিয়েছে। বিশেষ করে আবু সাঈদ, যে কিনা গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে, এবং তার এই ত্যাগ আমাদের তরুণরা গ্রহণ করেছেন, আইডল হিসেবে তাকে গ্রহণ করেছেন, এবং তারা গুলির সামনে পরবর্তীতে নিজের বুকও উঁচু করে ধরেছেন এবং বুক পেতে দিয়েছেন। তরুণদের এই সাহসিকতাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমি তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন এই তরুণদের মাধ্যমে আমাদের দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলেন। তো আজকে আমি কিছু কথা বলবো যে আমরা একটি বিপ্লব করেছি। বিপ্লব হয়েছে বাংলাদেশে, এবং বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক, গণহত্যাকারী, খুনি হাসিনা সরকারের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে। যে ফেসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে আমরা 16-17 বছর ছিলাম, এই ফেসিবাদী রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা আমাদের দেশটাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আমাদের এখন সবই তছনছ হয়ে গেছে। আমাদের চিন্তা চেতনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জনগণের মন সব পরিবর্তন হয়ে গেছে, ক্ষত সৃষ্টি হয়েছে। এই সব কিছুকে আমাদের অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যখন মনে করেছিলাম যে এই বাংলাদেশের কালো মেঘ আর হয়তো কোনোদিন সরবে না, কিন্তু আমাদের যুবকরা, আমাদের তরুণরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে হস্তি বাহিনীর জন্য আবাবিল পাখি পাঠিয়েছিলেন, ঠিক তেমনিভাবে এই স্বৈরাচারী হাসিনার জন্য আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়েছেন, আর তাদের দ্বারা এই ফেরাউনকে, বাংলাদেশের এই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। এখন আজকে আমি যে কথা বলবো যে বিপ্লব করাটা সহজ, কিন্তু বিপ্লব ধরে রাখাটা কঠিন। এই বিপ্লব যদি আমরা ধরে রাখতে চাই, আমরা যদি আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ চাই, তাহলে রাজনৈতিক বিপ্লবের কে যদি আমরা, এই রাজনৈতিক বিপ্লবকে যদি আমরা কাজে লাগাতে চাই বা এটাকে যদি আমরা এর থেকে সুফল নিতে চাই, তাহলে আমাদেরকে সাংস্কৃতিক বিপ্লব লাগবে। এটাকে বলে কালচারাল রেভলিউশন। এটা সমস্ত আম্বিয়া একরাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংস্কৃতিক বিপ্লব করেছেন। যে সমাজে হত্যা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, খুন অহরহ ছিল, সেই মানুষগুলোকে তিনি সাংস্কৃতিক পরিবর্তন করে সোনার মানুষে পরিবর্তন করেছেন। আমাদের দেশটাও তো এই যে ফেসিবাদী এবং দুর্নীতিবাজ শাসকদের দ্বারা নষ্ট হয়ে গেছে। এখন আমরা যদি আমরা 71 সালে রাজনৈতিক সফলতা পেয়েছি, ধরে রাখতে পারিনি। 75-এ ধরে রাখতে পারিনি। আমরা 91-তে 90-তে ধরে রাখতে পারিনি। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল আমরা ধরে রাখতে পারিনি। এরপরে আমরা গণতন্ত্র পেলাম, কিন্তু সেটাও ভুলণ্ঠিত হলো। 2024-এ আবার রক্ত দেওয়া লাগলো। আমরা কিন্তু বারবার বিপ্লব করার পরও ধরে রাখতে পারছি না। এই ধরে না রাখতে পারার কারণ হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক বিপ্লব ঘটে নাই। তো সুতরাং আমরা যদি এই বিপ্লবকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের সাংস্কৃতিক বিপ্লব লাগবে, কালচারাল রেভলিউশন লাগবে। তো কালচারাল রেভলিউশন আমি সংক্ষেপে বলবো যে কালচারাল রেভলিউশন করতে হলে আমাদের 4টা জিনিসকে পরিবর্তন করতে হবে। এক নম্বর হলো ফেসিবাদী চিন্তা চেতনা, 2 নম্বর হচ্ছে ফেসিবাদী অভ্যাস, 3 নম্বর ফেসিবাদী সংস্কৃতি, 4 নম্বর ফেসিবাদী ঐতিহ্য। এটা পরিবর্তন করতে হবে। ফেসিবাদী চিন্তা চেতনা কেমন? যে ফেসিবাদ কি? যে আমি বড় আর সবাই ছোট, অহংকার। এটা ফেরাউনের ভিতরে ফেসিবাদ ছিল। সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড়।
এই যখন মানুষকে নিজেকে বড় মনে করে, নিজেকে সবচেয়ে বেশি যোগ্য মনে করে, অপরকে ছোট মনে করে, সেখান থেকেই ফেসিবাদ জন্ম নেয়। তাহলে আমাদের ফেসিবাদী চিন্তা, এটা একটা উদাহরণ দিলাম, আরও অনেক কিছু আছে। তো ফেসিবাদী চিন্তা চেতনা আমাদের দূর করতে হবে। ফেসিবাদী অভ্যাস, এটাও দূর করতে হবে। তো ফেসিবাদী অভ্যাস এটা অনেক আছে। আমি একটা উদাহরণ দিই, যে কণ্ঠ রোধ করা, ভিন্ন মতকে সহ্য করতে না পারা, অন্যের কণ্ঠকে রোধ করা। তো হজরতে মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের সামনে গেলেন, দাওয়াত দিলেন, তখন ফেরাউন বলল, ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। সে খোঁটা দিল, তুমি তো আমার রাজপ্রাসাদে বড় হইছো, আমারটা খাইছো, তো আমার সামনে আবার তুমি কিভাবে কথা বলো? কে তোমার আল্লাহ টাল্লাহ? এগুলো আমি বিশ্বাস করি না। তো মুসা আলাইহিস সালামের কথা কিন্তু সে শুনতেই চায় নাই, তার কণ্ঠকে সে রোধ করছে। তো এই যে ভিন্ন মতকে সহ্য করতে না পারা, এটা ফেসিবাদী একটি অভ্যাস। এরকম আরও অভ্যাস আছে, আমরা খুঁজে দেখব যে ফেসিবাদী যত অভ্যাস আছে এই অভ্যাসগুলো আমাদের দূর করতে হবে। 3 নম্বর হচ্ছে ফেসিবাদী সংস্কৃতি, এটা আমাদের দূর করতে হবে সমাজ থেকে। তো ফেসিবাদী সংস্কৃতি কেমন, একটা উদাহরণ দেই। যেমন রাজাকার ইস্যু, যে দেশের মধ্যে মুক্তিযোদ্ধা রাজাকার বিভাজন করা, বিভাজন তৈরি করে এক দলকে অনেক সুবিধা দেওয়া। যেমন কোটা আন্দোলনটাই শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা, মুক্তিযোদ্ধারা সুবিধা পাবে, কিন্তু সমস্যা হয়েছিল যে মুক্তিযোদ্ধার কথা বলে দলীয় লোকজনকে সুবিধা দেওয়া হচ্ছিল। তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে, মানে যে ভুয়া মুক্তিযোদ্ধা, যে রাজাকার, সেও একটা দল করলে মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর অমুক দল করলে সে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার হয়ে যায়। তো এইভাবে একটা সংস্কৃতি তৈরি করা, মানে একটা জুজুর ভয় দেখিয়ে বা একটা ইস্যু তৈরি করে মানুষকে দমন করার প্রচেষ্টা করা। তো এই যে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যে ভুল সংস্কৃতি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, এটাই ফেসিবাদ উৎপন্ন হওয়ার একটা বড় উপসঙ্গ, এবং এটা ফেসিবাদের একটা বড় হাতিয়ার। তো এই একটা উদাহরণ দিলাম, আরও যত ফেসিবাদী সংস্কৃতি আছে এগুলো সমাজ থেকে দূর করতে হবে। আর 4 নম্বর হলো ফেসিবাদী ঐতিহ্য। যেমন কোনো পরিবারকে বড় মনে করা, কোনো ব্যক্তিকে বড় মনে করা, কোনো দল কানা হওয়া, আমার দল আমি করবো আর বাকি সব খারাপ, আমার দলই ভালো, কোনো গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া। তো আমাদের দেখা যায় যে বড় 2টা দল আছে, এই 2টা দলকেই সবাই প্রাধান্য দেয়, এবং সেই দল যদি খারাপ করে তারপর আমার দল ভালো, এবং একজন ব্যক্তি 2জন ব্যক্তিকে প্রাধান্য দেয়, 2টা পরিবারকে প্রাধান্য দেয়। এইভাবে যখন আমরা দল, ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, ঐতিহ্যবাহী পরিবার, ওই যে বলে ঐতিহ্যবাহী পরিবার, ঐতিহ্যবাহী দল, ঐতিহ্যবাহী গোষ্ঠী, ঐতিহ্যবাহী ব্যক্তি, এই ঐতিহ্য এখন বাদ দেন। এটা ফেসিবাদের একটা বড় হাতিয়ার। আমাদের ঐতিহ্য হবে মানুষ, সবাই মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ধলা, সব মানুষ। শুধু আমরা শাস্তি দিব তাকে যে অপরাধী। মানুষের বিচার হবে, এটা কোনো রং দিয়ে নয়, ধর্ম দিয়ে নয়, মানুষকে বিবেচনা করা হবে তার কর্ম দিয়ে। যার কর্ম ভালো সে ভালো, যার কর্ম খারাপ সে থাকবে জেলে। তো এভাবে যে আমাদের দেশে একটি ফেসিবাদী ঐতিহ্য তৈরি হয়েছে, এই ফেসিবাদী ঐতিহ্যকে দূর করতে হবে। এখন এই ফেসিবাদ আছে কোথায় কোথায়? আমরা যদি রোগ, আগে কি করে ডাক্তার রোগ খুঁজে দেখে যে শরীরে কোথায় আছে, তারপর ওষুধ দেয়। তো আমি যদি ফেসিবাদকে নির্ণয় করতে না পারি যে ফেসিবাদ কোথায় আছে, তাহলে কিন্তু ফেসিবাদকে আমি সমাজ থেকে নির্মূল করতে পারবো না। তো এখন ফেসিবাদ রাষ্ট্রের 3টা অনুষঙ্গ, একটা হচ্ছে প্রশাসন, একটা হচ্ছে রাজনৈতিক দল, 3 নম্বর হলো সাধারণ জনগণ, সমর্থক গোষ্ঠী। তো এই 3টের মধ্যেই কিন্তু ফেসিবাদ আছে। প্রশাসনে আছে, প্রশাসন প্রচণ্ড ধরনের ফেসিবাদী, এবং পুলিশ প্রচণ্ড ধরনের ফেসিবাদী, এবং তাদের ভিতরে দুর্নীতি বেশি। ফেসিবাদের আরেকটা হাতিয়ার হচ্ছে দুর্নীতি, কারণ দুর্নীতি করে টাকা পয়সা কামিয়ে আবার আরেকজনকে টাকা না দিতে পারলে তো আপনাকে কেউ ক্ষমতায় টিকে রাখবে না, আপনাকে বড় মানবে না, আপনাকে তো খোদা হইতে হবে। তো খোদা হলে প্রচুর দান করতে হবে, আর প্রচুর দান করার জন্য আপনাকে প্রচুর দুর্নীতি করতে হবে। তো এই জন্য প্রশাসনের লোকজন এরা প্রচুর দুর্নীতিবাজ। 2 নম্বর, রাজনৈতিক দলগুলোর ভিতরেও এই যে ফেসিবাদী আচরণ অনেকগুলো আপনি পেয়ে যাবেন, সে যে রাজনৈতিক দলই হোক। এমন কোনো অনেক ইসলামী রাজনৈতিক দলের ভিতরেও ফেসিবাদী আচরণ আছে। তো রাজনৈতিক দলগুলোর ভিতরে ফেসিবাদী আচরণ আছে, তাদেরকে আপনার শুদ্ধি করতে হবে। 3 নম্বর হচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ এই ফেসিবাদী রাষ্ট্রে এবং শাসকদের অধীনে থাকতে থাকতে তারাও ফেসিবাদী হয়ে গেছে।
তারাও স্বৈরাচার হয়ে গেছে, তারাও দুর্নীতিবাজ হয়ে গেছে, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। তো সুতরাং তাদের মাঝ থেকেও এই ফেসিবাদ দূর করতে হবে। এখন আমরা এই যে জানলাম ফেসিবাদ কয়টা জিনিসের মধ্যে হতে পারে এবং কার কার মধ্যে থাকতে পারে। এখন আমরা এদের ভিতর থেকে এই ফেসিবাদটা দূর করব কিভাবে। 1 নম্বর হচ্ছে দাওয়াত দিতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষের কাছে আপনাকে দাওয়াত নিয়ে যেতে হবে যে ভাই এটা ফেসিবাদ, এটা দুর্নীতি, এটা চুরি ডাকাতি, এটা ভালো না। আমরা যেরকম ইসলাম ধর্মে মানুষকে ভালোর দিকে দাওয়াত দিই না, কল্যাণের পথে দাওয়াত দিই, যেমন আমরা যখন আজান দিই হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথে এসো। তো এইভাবে মানুষকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে দাওয়াত দিতে হবে। 2 নম্বর হচ্ছে সোহবত থাকতে হবে। আপনি যদি ফেসিবাদকে দূর করে একটি কল্যাণ রাষ্ট্র করতে চান, তাহলে এখানে আপনার নেতাকে আগে আপনার ভালো হতে হবে, সৎ হতে হবে, নেতাকে দুর্নীতিমুক্ত হতে হবে, নেতাকে ফেসিবাদ মুক্ত হতে হবে। নেতা যখন এই সব দোষ থেকে মুক্ত হবে, তার সোহবতে এসে কর্মীরাও এটা থেকে মুক্ত হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি সমাজটাকে পরিবর্তন করতে পারছেন। কেন পারছেন? যে সাহাবা একরাম তার সোহবতে ছিল, তার সোহবতে থাকার কারণে মুহূর্তের মধ্যেই তারা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই সোহবতটা কিন্তু জরুরি। আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন, বামপন্থী রাজনীতি করেন, ডানপন্থী রাজনীতি করেন, ছাত্র রাজনীতি করেন, আপনার নেতা যদি ভালো না হয় তাহলে আপনি কর্মী ভালো হবেন না। এজন্য নেতাকে আগে গুণাবলী সম্পন্ন হতে হবে, তার সোহবতে থেকে কর্মী ভালো হতে হবে। তাহলে 2 নম্বর হচ্ছে সোহবত। 3 নম্বর হচ্ছে শিক্ষা। আমাদের দেশ মূর্খদের দেশ, এদেশে মূর্খ মানুষ বেশি, এরা এত কিছু বুঝে না, এত ফেসিবাদটা বুঝে না। এদেরকে যে 500 টাকা দেয় তাকেই সে ভোট দিয়ে আসে। তাইলে এই লোকগুলোকে আপনার শিক্ষা দিতে হবে। এখন শিক্ষা কিভাবে দিবেন? শিক্ষা আপনার গ্রুপ হতে হবে, গ্রুপ হয়ে গ্রামের মানুষকে যায় বুঝাইতে হবে। যারা শিক্ষিত তারা নিজেরা আগে শিক্ষিত হবেন, তারা নিজেরা সোহবত নেবেন এবং সোহবত দিতে পারেন এমন যোগ্য হবেন, হয়ে গ্রুপ ভাগ করে সারা বাংলাদেশের ছড়িয়ে যান, গ্রামে ছড়িয়ে যান, পথে ঘাটে, রাস্তাঘাটে, মসজিদে, মন্দিরে, এরপরে স্কুল কলেজে, সব জায়গায় ছড়িয়ে পড়েন। যারা নেতা তারা মানুষকে শিক্ষা দেন, সব বিষয়গুলো ভালোভাবে বুঝান। গরিব যারা অশিক্ষিত তাদেরকে সেভাবে বুঝান, যারা শিক্ষিত তাদেরকে সেভাবে বুঝান। এভাবে শিক্ষিত একটি জনগোষ্ঠী তৈরি করতে, ন্যূনতম ফেসিবাদ বোঝে বা গণতান্ত্রিক অধিকারটা বুঝে, নিজের অধিকার নিজে সচেতন, রাজনৈতিক সচেতন, এতটুকু সচেতন করতে হবে। খুব সে জজ ব্যারিস্টার হওয়ার দরকার নাই, তাকে রাজনৈতিক সচেতনতার শিক্ষাটা দিতে হবে। 3 নম্বর, শুধু শিক্ষা দিলেই তো হবে না, আপনার মাঠে ঘাটে সেটা প্রয়োগও লাগবে। তো তাদেরকে একদম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণও দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে সংগঠন। এই যে আপনি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবেন, আপনাকে মজবুত সংগঠন থাকতে হবে। সংগঠন ছাড়া, যেমন মনে করেন পাল দিয়ে যদি কেউ ছুটে যায় তাহলে কিন্তু তাকে বাঘ খেয়ে ফেলে। আপনি ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করবেন, আপনার যদি সংগঠন না থাকে একা একা কিছু করতে পারবেন না। আবার অনেককে আনলেন, পরে তারা ছুটে যাবে, আপনার বিপ্লব শেষ হয়ে যাবে। তো ফেসিবাদের বিরুদ্ধে আপনার ন্যায়ের পক্ষে বড় ধরনের মজবুত সংগঠন থাকতে হবে। তো এই 5টা কাজ, দাওয়াত, সোহবত, শিক্ষা, প্রশিক্ষণ এবং সংগঠন, এই 5টা কাজ যখন আমরা করব, তখন আমাদের এই 5টার মাধ্যমে আমরা এই যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করব। এখন আমাদের এই যে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, এটা কতদিন চলবে? মনে করেন তত্ত্বাবধায়ক সরকার আসছে, সে 2 বছর, 3 বছর, 5 বছর থাকলো, তো থাকলেই কি ফেসিবাদ শেষ হয়ে যাবে? এরপরে আবার ফেসিবাদ আসবে না? এই যে আওয়ামী লীগের লোকজন ফেসিবাদী, তো তারা কি এদেশ থেকে সব দূরে চলে যাবে? তারা এদেশে থাকবে না? এদেশে থেকে যখন আবার তাদের মানুষ ভুলে যাবে, আবার তাদের ক্ষমতায় আনবে, আবার তারা ফেসিবাদী হবে, তাই না? তো এখন এটা তাহলে কতদিন পর্যন্ত আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করব? তো এই ফেসিবাদের বিরুদ্ধে যে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে, যে কালচারাল রেভলিউশন করতে হবে, এইটা চলমান থাকবে। আমরা নিজেরা আমাদের জীবনে করে যাব, আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে যাব, আর তারা আমাদের নাতিদেরকে শিখাবে। এভাবে যতদিন পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে এই সংগ্রাম চলবে, এই সাংস্কৃতিক বিপ্লব চলবে, ততদিন পর্যন্ত এই দেশে আর ফেসিবাদ আসতে পারবে না। যখনই এটা বন্ধ হয়ে যাবে, আবার কিন্তু ফেসিবাদ জেগে বসবে। এক মুহূর্তের জন্য এই শিক্ষা, এই প্রশিক্ষণ বন্ধ করা যায়, এই বিপ্লব বন্ধ করা যাবে, সাংস্কৃতিক বিপ্লব বন্ধ করা যাবে না। তো এইভাবে আমাদের সাংস্কৃতিক বিপ্লবকে সফল করা সম্ভব।
যদি আমরা এই সাংস্কৃতিক বিপ্লব এবং কালচারাল রেভলিউশনকে সফল করতে না পারি, তা আমাদের রাজনৈতিক যে বিপ্লব, এটা আজকে হোক কালকে হোক আবার ব্যর্থ হয়ে যাবে, আবার মানুষকে রাজপথে নামতে হবে, আবার রক্ত দিতে হবে। কত রক্ত আমরা দিব? এর থেকে ভালো হয় আসুন আমরা সবাই সাংস্কৃতিক বিপ্লবের জন্য চিন্তা করি এবং এটাকে আমরা সফল করি এবং কিয়ামত পর্যন্ত যাতে কেউ আর ফেসিবাদী না হতে পারে, আমরা সেই জন্য প্রচেষ্টা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।